শুরু হচ্ছে আজকের হাই ভোল্টেজ মডেল 13তম হাই ভোল্টেজ। আজকের এই আলোচনায় আমরা আলোচনা করব মোট 20টি কোশ্চেন এবং এই 20টি কোশ্চেনই আমরা আলোচনা করব ব্যাখ্যা সহ মোটামুটি। এবং এই কোশ্চেনগুলো নেওয়া হয়েছে আমরা এই এক্সপার্ট ইংলিশ বই থেকে, বেশিরভাগ প্রশ্ন সংগ্রহ, এছাড়াও বাইরের কিছু প্রশ্ন রয়েছে। আমি আছি আপনাদের সাথে আলিম স্যার এবং বইয়ের রাইটার আব্দুল আলিম, এক্সপার্ট ইংলিশের রাইটার। 1 মার্কস কমনের নিশ্চয়তা নিয়ে ক্লাস শুরু করছি। তো চলুন আজকের একদম প্রথম প্রশ্নে আলোচনা চলে যাই। 1 নম্বর প্রশ্ন বলছে হচ্ছে হুইচ ওয়ান ইজ কালেকটিভ নাউন, হুইচ ওয়ান ইজ কালেকটিভ নাউন। তো নিচের কোনটা কালেকটিভ নাউন? সোয়াইব বলছেন হচ্ছে আমিও এক ভাইয়ের পরামর্শে নতুন যুক্ত হয়েছি, আলহামদুলিল্লাহ। এইভাবে পরামর্শক্রমে আপনি যেমন ঢুকেছেন, এবার অন্য কেউ এইভাবে আপনি পরামর্শ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা এখানে যুক্ত করে নেবেন। সো বলেন এইখানে এই প্রশ্নটা বলছে হুইচ ওয়ান ইজ কালেকটিভ নাউন, এখানকার কোনটা কালেকটিভ নাউন? হুইচ ওয়ান ইজ কালেকটিভ নাউন, এখানে কোনটা কালেকটিভ নাউন? এই প্রশ্নে কোনটা কালেকটিভ নাউন? দ্রুত বলতে হবে। এই প্রশ্নে কালেকটিভ নাউন কোনটা? হুইচ ওয়ান ইজ কালেকটিভ নাউন, নিচের কোনটি কালেকটিভ নাউন? এই প্রশ্নে কালেকটিভ নাউন কোনটি বলেন? হুইচ ওয়ান ইজ কালেকটিভ নাউন, এই প্রশ্নে কালেকটিভ নাউন কোনটি? খেয়াল করি, কালেকটিভ নাউনের বাংলা আমরা জানি হচ্ছে যে সমস্ত নাউনগুলো বাংলায় সংগ্রহ বা যেটা আমরা সমষ্টি বোঝাতে ব্যবহার করি। সো এই প্রশ্নটা আমাদের পূর্বের মডেলে কুইজ দেওয়া ছিল, যারা কুইজে উত্তর করেছেন তারা জানেন। বুকস কথাটার মানে কি? আমরা জানি বই। বই বই বলতে আমরা পৃথিবীর সেটা যে কোনো বইকে বলতে পারি। আবার বইকে আমরা একটা বই, দুইটা বই এইভাবে যদি সংখ্যা করি তাহলে এইটা হচ্ছে একে তো গণা যায় আর কোতে প্লুরাল করা যায়। সো এইটার নাম হচ্ছে কমন নাউন, এটার নাম হলো কমন নাউন। ওকে, গার্ল শব্দটাও সেমভাবে কমন নাউন এবং সোলজার সৈনিক এইটাও একেবারে সেমভাবে কমন নাউন। শুধু লাইব্রেরি মানে হচ্ছে এইটার নাম হলো কালেকটিভ নাউন। লাইব্রেরি কালেকটিভ, কি পারবেন না? কঠিন কিছু না। তাইন ব্যাপারে আছেন আমাদের সাথে। লাইব্রেরি এটা হচ্ছে কালেকটিভ নাউন। লাইব্রেরি শব্দটা শুধুমাত্র কালেকটিভ নাউন, আর বাকি সবগুলো হচ্ছে কমন নাউন। সো আমরা একই সাথে অন্য নাউনগুলো একটু ফোর্স দিব, কারণ এই নাউনগুলোই কিন্তু বিভিন্ন পরীক্ষাতে বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসবে। সো কালেকটিভ নাউনের মূল বৈশিষ্ট্য হচ্ছে সেটা সমষ্টি বোঝাবে, আর কমন নাউনের মূল বৈশিষ্ট্য হচ্ছে সেটা সিঙ্গুলার থেকে প্লুরাল করা যাবে এবং এক নামে গোটা পৃথিবীর সব বোঝাবে। ওকে, আসেন আমরা পরের প্রশ্নে যাই। প্রশ্ন নাম্বার 2, হুইচ ওয়ান ইজ কম্পাউন্ড নাউন, হুইচ ওয়ান ইজ কম্পাউন্ড নাউন, হুইচ ওয়ান ইজ কম্পাউন্ড নাউন। বলেন কোনটি কম্পাউন্ড নাউন, হুইচ ওয়ান ইজ কম্পাউন্ড নাউন। এই প্রশ্নটার মধ্যে একটা সমস্যা আছে। আমরা যারা কম্পাউন্ড নাউন চিনি, বলতে পারবেন কম্পাউন্ড নাউন কতভাবে হতে পারে? কম্পাউন্ড নাউন কতভাবে হতে পারে? সো কম্পাউন্ড নাউন বিষয়টা কি? কম্পাউন্ড নাউন শব্দটার বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে যদি একাধিক নাউন অথবা একাধিক শব্দ একসাথে সংযোগ হয়ে নাউনের ন্যায় কাজ করে তাহলে সেটার নাম বলবো হচ্ছে কম্পাউন্ড নাউন। আমি আবার বলছি, যদি একাধিক শব্দ একসাথে যুক্ত হয়ে নাউনের কাজ করে তাহলে সেটাকে বলবো হচ্ছে কম্পাউন্ড নাউন। আচ্ছা, এইটা কিভাবে হয়? যেমন আপনি এখানে দেখছেন হেড মানে আমরা জানি মাথা, আর মাস্টার মানে কি? মাস্টার মানে হচ্ছে প্রধান শিক্ষক বা প্রভু বলতে পারেন। সো হেড মাস্টার দুইটা শব্দ একসাথে যোগ হয়ে মূলত নাউন হয়েছে প্রধান শিক্ষক। সো এইটা হলো এক নাউন হয়ে গেছে, এটা হলো কম্পাউন্ড নাউন। আচ্ছা, এটাকে ভাঙলে কি দুইটা নাউন পাবো? পাবো না, অতএব এটা কম্পাউন্ড না। এটাও দুইটা নাউন পাওয়া যাচ্ছে না, এটাও ইনফরমেশন দুইটা শব্দ পাওয়া যাচ্ছে না। এখন আমি আপনাদেরকে ফার্স্ট কিছু এই কম্পাউন্ড নাউনের ক্যাটাগরি, আপনি প্রথম প্রশ্ন আমার বলেন তো কম্পাউন্ড নাউন কত সিস্টেমে হতে পারে, কয়টা উপায়ে হতে পারে? কে জানেন কম্পাউন্ড নাউন কয়টা উপায় হতে পারে? কয়টা উপায় হতে পারে? আচ্ছা, আমি যদি এখানে আপনাদের একটা প্রশ্ন দেই, যেমন কথার কথা দিলাম হাই স্কুল, হাই স্কুল। আরেকটা আমি আপনাদেরকে এখানে আরেকটা কোম্পানির নাম দিলাম, যেমন হচ্ছে 10 পেজেস বুক, এইটা আরেকটা নাউন দিলাম। এখন বলেন তো এই দুইটার মধ্যে কোনটা কম্পাউন্ড নাউন? বলতে পারবেন কোনটা কম্পাউন্ড নাউন এই দুইটার মধ্যে? কে বলতে পারবেন কোনটা কম্পাউন্ড নাউন? আচ্ছা, আরেকটা হেডমাস্টার, এটা তো আপনারা দেখছেন। আচ্ছা, এটা যদি বলি সানলাইট, সানলাইট, এই তিনটার মধ্যে কোনটা কম্পাউন্ড নাউন? দ্রুত বলেন, দ্রুত বলেন। নোটিশ পেলেন না কেন? অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে নোটিশ দিয়েছি। আবারও বলছি, পুরো ক্লাস শেয়ারের ভিত্তিতে, আজকের শুধু এই ক্লাস শেয়ারের ভিত্তিতে এই যে এক্সপার্ট লিটারেচার বই, পাক্কা একটা বই পেয়ে যাবেন। অনেকেই অলরেডি পেয়ে গেছেন, আর এই বইটা হচ্ছে উইকলি সর্বোচ্চ এঙ্গেজার যে সে পাবেন এই বইটা। ওকে, সো ক্লাস শেয়ার করতে ভুলবেন না, এক্ষুনি ঝটপট শেয়ার করেন। আর বলেন তো এই তিনটার মধ্যে কোনটা কম্পাউন্ড নাউন? কে বলতে পারবেন?
পারছেন না তাই না? আচ্ছা দেখেন এই তিনটার মধ্যে আসলে তিনটাই কম্পাউন্ড নাউন। এখন বলবেন ভাই কিভাবে তিনটা কম্পাউন্ড নাউন হলো? আসেন আমরা এখন সেই জিনিসটাই দেখি। সবাই হয়তো শুধু মনে করছেন যে এইটাই মনে হয় কম্পাউন্ড নাউন। না, কম্পাউন্ড নাউন হওয়ার আরও দুইটা স্টাইল হচ্ছে এই দুইটা কি আলাদা দুইটা শব্দ মিলেও কম্পাউন্ড নাউন হয়, এবং হাইফেন দ্বারা যুক্ত হলে এগুলোও কম্পাউন্ড নাউন হয়। এইটা হলো সেপারেট করা নাউন, এটা এক জায়গায় থাকা নাউন, আর এইটা হচ্ছে হাইফেন দ্বারা যোগ করা নাউন। তো সবগুলোই হচ্ছে কম্পাউন্ড নাউন। ঠিক আছে, দেখেন মনিরুজ্জামান অলরেডি বই পেয়েছেন তাই না? আসেন আমরা কিছু এইরকম কম্পাউন্ড নাউনের একটা লিস্ট দেখি, খুব গুরুত্বপূর্ণ একটা লিস্ট। দেখেন বলছে এক নম্বর হচ্ছে যেটা একসাথে লেগে থাকবে অর্থাৎ সিঙ্গেল ওয়ার্ডে থাকবে, সেটার নাম হচ্ছে সলিড কম্পাউন্ড নাউন, সলিড। আর দুই নম্বর হচ্ছে ওপেন বা সেপারেটেড কম্পাউন্ড নাউন, যেটা হচ্ছে সলিড সেটা না, আরেকটা নাম হলো ক্লোজড কম্পাউন্ড নাউন। কি, যে দুটো একসাথে থাকবে, যেমন টুথপেস্ট। দ্রুত একবার একটু পড়ে নেন, শুধু একবার একটু রিডিং পড়ে নেন, কারণ এই রিডিং পড়াটাই আপনাকে অনেক হেল্প করবে, কারণ এইগুলো থেকেই বারবার প্রশ্ন আসে এবং আসবে, নিশ্চিত থাকেন। এরপর দেখেন বেড রুম একসাথে, এটা হলো সলিড কম্পাউন্ড নাউন। এয়ারপোর্ট একসাথে সলিড কম্পাউন্ড নাউন। বিমানবন্দর, বাতাস আর পোর্ট দুইটা মিলে একসাথে হয়ে গেছে বিমানবন্দর। সান সূর্য, ফ্লাওয়ার হচ্ছে ফুল, কিন্তু সূর্য ফুল না হয়ে এটার নাম হয়ে গেছে হচ্ছে সূর্যমুখী ফুল। ফায়ারফ্লাই মানে জানেন তো, ফায়ারফ্লাই মানে হচ্ছে জোনাকি। ফায়ার মানে আগুন, ফ্লাই মানে উড়া। সো দুইটা শব্দ যোগ হয়ে নাউনের কাজ করছে, অতএব এইটার নামও একটা সলিড কম্পাউন্ড নাউন। দ্রুত একটু দেখে নেবেন। এরপর দেখেন বুক স্টোর মানে লাইব্রেরি। এরপরে ব্ল্যাক বোর্ড, এই যে একসাথে ব্ল্যাক এবং বোর্ড। দেখেন দুইটা শব্দ ভাঙলে কিন্তু আলাদা মিনিং পাওয়া যেতে পারে, বাট এখানে আলাদা মিনিং না, একসাথে একটা নতুন মিনিং দিবে। আর সেপারেটেড কম্পাউন্ড নাউন কোনগুলো? দ্রুত দুই চারটা, যেটা আপনি কমেন্টে লিখবেন মনে রাখবেন, সেটাই কিন্তু আপনার পরীক্ষার হলে মনে থাকবে, সেটাই আপনার পরীক্ষার হলে হেল্প করবে। এরপর দেখেন ওপেন কম্পাউন্ড নাউন, যেগুলো সেপারেটেড থাকতে পারে সেগুলো, সেপারেটগুলোকে বলা হয় ওপেন কম্পাউন্ড নাউন। ফুল মুন মানে কি? মধুচন্দ্রিমা নাকি মা, একেবারে পূর্ণচাঁদ, যেটা পূর্ণচাঁদ, চন্দ্রগ্রহণ। এরপর দেখেন আইসক্রিম, এইটা দুইটা মিলে কিন্তু একটা নাউন, সো এইটাকেও কম্পাউন্ড নাউন বলা হবে, এবং এই কম্পাউন্ড নাউনের নাম হলো সেপারেটেড বা ওপেন কম্পাউন্ড নাউন। বুঝতেছেন তো? দ্রুত এগুলো যদি শেয়ার না করেন আপনার লস, জীবনে এই ধরনের জিনিস আর কোথাও পাবেন না, জীবনে পাবেন না। এরপর আসেন পোস্ট অফিস, দুইটা আলাদা শব্দ একসাথে নাম হয়ে গেছে পোস্ট অফিস। এরপরে হাই স্কুল কম্পাউন্ড নাউন, একটু আগে দেখালাম। মাদার টাং মাতৃভাষা কম্পাউন্ড নাউন এবং সেপারেটেড কম্পাউন্ড নাউন। এরপর দেখেন সুইমিং পুল, তারপর দেখেন বাস স্টপ। বুঝতেছেন তো? তার মানে এগুলো যদি অনেকেই মনে করেন যে দুইটা শব্দ একসাথে দাগ দিছে তাহলে এটা কম্পাউন্ড নাউন, কিন্তু যদি কখনো এই আগের শুধু বাস দাগ দেয়, শুধু সুইমিং, শুধু মাদার, হাই, পোস্ট, আইস, ফুল, প্রথম শব্দটা দাগ দেয়, তাহলে কিন্তু প্রথম শব্দটাকে আমরা আলাদা করে অ্যাডজেক্টিভ বললেও বলতে পারি, আর দুইটা মিলে একসাথে আমরা এটাকে কি বলবো বলেন? কম্পাউন্ড নাউন। ক্লিয়ার? ওকে, আসেন আমরা আর কয়টা কম্পাউন্ড নাউন দেখি। সেটা হচ্ছে এই যে হাইফেনেটেড কম্পাউন্ড নাউন। তার মানে কিছু কম্পাউন্ড নাউন আছে যে কম্পাউন্ড নাউনগুলোকে হাইফেন দ্বারা যুক্ত করা থাকে, হাইফেন দ্বারা, যেমন মাদার ইন ল তার মানে শাশুড়ি। এডিটর ইন চিফ মানে হচ্ছে প্রধান সম্পাদক নাকি? এডিটর ইন চিফ। সিস্টার ইন ল শালিকা তাই না? কমান্ডার ইন চিফ। এরপর দেখেন রানার আপ, এই যে এগুলো হাইফেন দ্বারা যুক্ত, এগুলোকে একসাথে বলা হচ্ছে কম্পাউন্ড নাউন। এরপর দেখেন চেক ইন, ড্রাই ক্লিনিং, এক্স রে, সেলফ স্টিম, আত্মশ্রদ্ধা মানে সেলফ স্টিম মানে কি? এরপর দেখেন গুড ফর নাথিং মানে কোনো কিছুর জন্যই না। অতএব এই যে হাইফেন যুক্ত করা যে সমস্ত একত্রিত নাউনগুলো আছে এগুলোকে আমরা বলবো হাইফেনেটেড। অ্যাডজেক্টিভ যুক্ত করা এগুলোকে আমরা বলবো হচ্ছে সব কম্পাউন্ড নাউন। এবং কোন কম্পাউন্ড নাউন? হাইফেনেটেড কম্পাউন্ড নাউন। তাহলে আমরা আজকে শিখলাম কম্পাউন্ড নাউন কয়টা স্টাইলে হতে পারে ভাই? তিনটা স্টাইলে হতে পারে। মনে থাকবে কম্পাউন্ড নাউন তিনটা স্টাইলে হতে পারে। এই প্রশ্নের লার্নিং হচ্ছে, এক নম্বর স্টাইল হচ্ছে সলিড, যেটা একসাথে থাকবে। দুই নম্বর হচ্ছে সেপারেট, যেটা আলাদা থাকবে। এবং তিন নম্বর হচ্ছে হাইফেন দ্বারা যুক্ত করা থাকবে। এই হলো তিন ধরনের কম্পাউন্ড নাউন হতে পারে। এগুলো সবই আপনারা আলোচনা পাবেন এক্সপার্ট ইংলিশ বইতে। ওকে, আমাদের দেখেন একটা এমসিকিউ থেকে আমরা কত কিছু লার্নিং করলাম ইনশাল্লাহ। এবার আসেন এই প্রশ্নটায়, সিঙ্গুলার ফর্ম অফ এজেন্ডা, সিঙ্গুলার ফর্ম অফ এজেন্ডা, এই এজেন্ডা শব্দের সিঙ্গুলার কি বলেন? এইটা তো আপনাদের পারার কথা, কারণ এই পৃথিবীতে যদি সবচেয়ে বারবার আসা প্রশ্ন থাকে তার মধ্যে এটা একটা। ঠিক আছে,
আচ্ছা, হাইফেনেটেড কম্পাউন্ডকে কি প্লুরাল করা যায় স্যার? অবশ্যই কম্পাউন্ডকে প্লুরাল করা যাবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, প্লুরাল করা যাবে। মনিরুজ্জামান, কম্পাউন্ড নাউন হতে পারে 3 উপায়ে। এক্স্যাক্টলি তাই। সো আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিব দ্রুত। আজকের শেয়ার সর্বোচ্চ শেয়ারের ভিত্তিতে কি তাৎক্ষণিক এক্সপার্ট লিটারেচার বই, আর হচ্ছে উইকলি সর্বোচ্চ শেয়ার বা এঙ্গেজমেন্টে এই যে 580 টাকার একটা পুরো আস্তা তাজা বই পেয়ে যাবেন। নেক্সটে আসেন, পরের প্রশ্নটা। সিঙ্গুলার ফর্ম অফ এজেন্ডা। এজেন্ডা এই শব্দটার সিঙ্গুলার কি? কোনো শব্দের শেষে যদি এ থাকে সেটা কি হয়, আর আম থাকলে কি হয়? কোনো শব্দের শেষে, কিন্তু এই শব্দগুলো পৃথিবীর সব শব্দ হবে না, সাবধান। এটা শুধু ল্যাটিন শব্দের খাতিরে হবে। কোনো শব্দের শেষে ল্যাটিন শব্দ ইউএম, অতএব এইটা হচ্ছে সিঙ্গুলার, আর এইটার প্লুরাল হচ্ছে আপনার এই এ, ইউএম পরিবর্তন হয়ে হবে এ। এজেন্ডাম, সেখান থেকে এ দিলে এটা হবে প্লুরাল, আর এজেন্ডাম হলো সিঙ্গুলার, আর এজেন্ডা এটা হচ্ছে প্লুরাল। একইভাবে ড্যাটাম, ড্যাটা, ড্যাটা, আর এখানে হলো ড্যাটাম। এরকম প্রচুর উদাহরণ আছে না? স্পেকট্রাম, স্পেকট্রা, হ্যাঁ। সো এরকম প্রচুর উদাহরণ আছে, প্রচুর উদাহরণ আছে। অ্যাডেন্ডাম, অ্যাডেন্ডা, ক্লিয়ার? সো আমরা এই যে ল্যাটিন ওয়ার্ডের যে 7টা রুলস আছে সেইগুলো আপনারা একটা সময় পড়বেন, আমি যখন জেন্ডার পড়াবো তখন পড়াবো ইনশাল্লাহ, নাম্বার পড়াবো। নেক্সট, পরের প্রশ্ন 4 নম্বর। দ্য অপোজিট, অপোজিট কি হবে এটা বলেন? 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। দ্য অপোজিট অথবা ম্যাসকুলিন জেন্ডার অফ মেয়ার। এইখানে একটা সুন্দর লার্নিং আছে, এইখানে একটা সুন্দর লার্নিং আছে। আই ক্যান্ট হেয়ার এনিথিং। মাহমুদা আশিক ক্যাশিয়ার, কেন কিছু শুনতে পাচ্ছেন না? আপনি ফোনটাকে আবার রিস্টার্ট দেন, শুনতে না পাইলে এই কথা বললেও তো শুনবেন না। হামিদুর রহমান, মেমোরান্ডাম, মেমোরান্ডা, এক্স্যাক্টলি। নার্গিস বলছেন 3 বি। এইটা বলেন, বলছে দ্য অপোজিট অর ম্যাসকুলিন জেন্ডার অফ মেয়ার। এই মেয়ার শব্দের ম্যাসকুলিন জেন্ডার কি? খুবই আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে মেয়ার, মেয়ার শব্দের অর্থ কি? আমরা এখানে যদিও লিখে রেখেছি, মেয়ার মানে হচ্ছে ঘটকি। ঘটকি জিনিসটা কি? ঘোড়া, এটার স্ত্রীবাচক লিঙ্গান্তর করলে আমরা যেটা পাই সেটার নাম হচ্ছে ঘটকি, তাই না? মারমেইড, মারমেইড কথাটার মানে হলো মৎস্যকন্যা। স্ট্যালিয়ন, স্ট্যালিয়ন মানে ঘোড়া, যেটাকে পুংলিঙ্গ অর্থে ম্যাসকুলিন জেন্ডার। বেয়ার মানে ভাল্লুক, বেয়ার মানে ভাল্লুক। ডগ মানে কুত্তা। আচ্ছা, এই যে জিনিসগুলো দেখলাম, এখন এই আদলে আপনি বলেন এখানে আনসার কোনটা? সাদ্দাম বলছেন 4-এর আনসার 2, এক্স্যাক্টলি। মেয়ার হচ্ছে ঘটকি, আর স্ট্যালিং হচ্ছে ঘটক বা ঘোড়া। এখন এইখানে একটা কিছু কনফিউশন আছে, কনফিউশনটা আমি আপনাদেরকে একটু দেখাবো, খুব গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিবেন, কারণ পরীক্ষার হলে এটা আপনাকে খুব বিরক্ত করবে এবং বিপদে ফেলতে পারে। চলুন সেই কনফিউশনের জায়গাটা ক্লিয়ার করি। আসেন এখানে একটু পড়েন। এই জায়গাটা অনেকেই বুঝতে পারেন না, অনেকেরই এখানে ভুল হয়। কিভাবে ভুল হয়? ম্যাসকুলিন হচ্ছে কোল্ট। কোল্টের মানে কি ভালো করে দেখবেন, প্রয়োজন এটা এক্ষুনি স্ক্রিনশট দিবেন, এক্ষুনি স্ক্রিনশট দিবেন, এটা আপনার লাগবে। কোল্ট মানে কি? ঘোড়া। আচ্ছা, এইখানে আবার ম্যাসকুলিন, আরেকটা ম্যাসকুলিন দিছি দেখেন, স্ট্যালিয়ন মানেও ঘোড়া, আবার হর্স মানেও ঘোড়া। এই 3টাই ম্যাসকুলিন জেন্ডার, খুবই ভালো। আচ্ছা, ফিলি মানে ঘটকি, আবার মেয়ার মানেও ঘটকি, কি বিপদ দেখেন তো। আচ্ছা, এরপরে দেখেন হর্স মানে ঘোড়া, আবার এখানে হর্স মানে ঘোড়া, এটা কমন নাউন। এখন দেখেন এই যে পরিবর্তন, 2টা করে কিন্তু আপনার হচ্ছে ম্যাসকুলিন ওয়ার্ড আছে, 2টা করে ফেমিনিন আছে। এখন আপনি কি একটার পরিবর্তে আরেকটা ইউজ করতে পারবেন কিনা? সমস্যাটা কোথায় আমি দেখাই। সমস্যাটা হচ্ছে দেখেন, এইটা হচ্ছে কোল্ড, ফিলি, আরেকটা হলো হর্স, আর এদিকে কি বলছি? স্ট্যালিয়ন অথবা হর্স, স্ট্যালিয়ন অথবা হর্স, আর হচ্ছে মেয়ার, আরেকটা হচ্ছে হর্স। এই হলো আপনাদের জন্য সাজানো। আচ্ছা, এখন দেখেন ভালো করে দেখবেন, এটা খুব ঝামেলা করবে আপনাদেরকে, কিন্তু খুবই ঝামেলা করবে। এই মাঝখানের 2টা দেখেন, এইবার চিন্তা করেন জিনিসটা, এখন বুঝেন। পরীক্ষার হলে যদি আপনার ম্যাসকুলিন জেন্ডার আসে কোল্ট, তাহলে আপনি কি ফেমিনিন জেন্ডার মেয়ার করতে পারবেন নাকি ফিলি করতে হবে? ভালো করে বুঝতে হবে কেন। কারণ হচ্ছে কোল্ট মানে বাংলাটা কি? এ ইয়ং এজেস মেল হর্স, আর এখানে স্ট্যালিয়ন মানে কি? 2টার মানেই ঘোড়া, ঠিক আছে, কিন্তু এই ঘোড়া আর এই ঘোড়া বয়স আলাদা।
এবং এই পাশের ঘোড়াটা হচ্ছে অ্যাডাল্ট এইজেস মেল হর্স। দেখেন আপনি যদি না জানেন না বুঝেন পরীক্ষার হলে এগুলো নিঃসন্দেহে আপনি ভুল করে আসবেন, আর পরীক্ষক কিন্তু এগুলোই জাজ করবে। এত সহজ অধ্যায় কিন্তু এমনিতে দেয় নাই ভাই। দেখেন তাহলে কোল্ট যদি আসে তাহলে এইটার স্ত্রীবাচক করতে হবে ফিলি, এইটার স্ত্রীবাচক কখনো মেয়ার করা যাবে না, কোল্টের স্ত্রীবাচক কী করতে হবে ফিলি। ক্লিয়ার? কিন্তু সব কয়টারই কমন জেন্ডার হর্স, এখানে কোনো সমস্যা নাই। কমন জেন্ডার আপনি যে কোনো দিক থেকেই যান হর্স, বয়স যেটাই হোক কমন জেন্ডার হচ্ছে হর্স। হ্যাঁ আচ্ছা, আবার হর্স নিজেই কিন্তু এখানে দেখেন ম্যাসকুলিন জেন্ডারের মধ্যে আছে, আবার হর্স নিজেই কি ম্যাসকুলিন জেন্ডারের মধ্যে আছে। তার মানে এই হর্স নিয়ে অনেকগুলো সমস্যা আছে। এই সমস্যাগুলো আপনি যখন দুইবার লিখে নেবেন জিনিসটা, লেখার পরে আপনার কাছে এই জিনিসটা পারফেক্ট মনে হবে, লেখার পরে এটা আপনার কাছে পারফেক্ট মনে হবে। ঠিক আছে, মনে থাকবে বিষয়টা। তাহলে আমরা যদি কখনো বলে যে ফিলি শব্দের ম্যাসকুলিন কি, আপনি কি বলবেন? ফিলি শব্দের ম্যাসকুলিন হচ্ছে কোল্ড, ফিলি শব্দের ম্যাসকুলিন হচ্ছে কোল্ড। কখনো ফিলি শব্দের ম্যাসকুলিন স্টালিয়ান বলবেন না। স্টালিয়ান বলবেন কার ম্যাসকুলিন? এটা হচ্ছে এই যে মেয়ারের, মেয়ার যেটা পরীক্ষা প্রশ্নে আসছিল, মনে থাকবে। মেয়ারের ম্যাসকুলিন হচ্ছে এই যে মেয়ারের ম্যাসকুলিন হচ্ছে স্ট্যালিয়ন অথবা হর্স, স্ট্যালিয়ন অথবা হর্স। আমি কি বিষয়টা বোঝাতে পারছি? এইটা শুধুমাত্র অর্থের তারতম্য আছে, সেটা হলো যখনই এই সেটের অর্থ হলো অ্যাডাল্ট এজ মানে বয়স্ক ঘোড়া, সবগুলো বয়স্ক, আর যেগুলো এই সেট সেটা হলো ইয়ং এজেস মানে হচ্ছে অল্প বয়স্ক। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার। নেক্সট, আমার কাজ হচ্ছে আপনাদের কনফিউশন দূর করা। 5 নম্বর বলেন, 5 নম্বর বলেন, কোশ্চেন নাম্বার 5, আই উইল নট লেট ইউ গো ইন দিস সেন্টেন্স গো। এই সেন্টেন্সের মধ্যে গো কি হবে? গো কি হবে? আই উইল নট লেট ইউ গো ইন দিস সেন্টেন্স, গো এখানে কি বলেন? আই উইল নট লেট ইউ গো। সকালে একটা ক্লাস নিয়েছিলাম ইনফিনিটিভের, যারা করেন নাই তারা দেখে নিন, খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস ছিল ইনফিনিটিভের। এখানে বলছে আই উইল নট লেট ইউ গো, এখানে গোটা কি হবে? ফার্স্ট উত্তর করতে হবে, তাড়াতাড়ি উত্তর করতে হবে। এখানকার গো হচ্ছে ইনফিনিটিভ, এই ইনফিনিটিভকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। কেন বেয়ার ইনফিনিটিভ বলা হয়? কারণ এখানে এই গোয়ের আগে একটা টু উজ্জ আছে, টু উজ্জ আছে। নিয়মটা আমি লিখে দিচ্ছি, লেট অথবা মেক প্লাস অবজেক্ট যাই থাক প্লাস এইখানে যে V1টা হবে, এই V1-এর সামনে মনে মনে একটা কি থাকে? টু থাকে, মনে মনে টু থাকে। যেই টুটা দেখা যায় না আসলে এটা হলো উজ্জ থাকে। ওকে, এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। যাচ্ছি নেক্সট কোশ্চেনে। 6 নম্বর প্রশ্ন, 6, দ্য আপ ট্রেন ইজ লেট। বলেন এখানে কি হবে? দ্য আপ ট্রেন ইজ লেট। ফার্স্ট কমেন্ট করতে হবে দ্রুত, সর্বোচ্চ কমেন্ট সর্বোচ্চ শেয়ার সব কিছুই কিন্তু আমাদের পেজে কাউন্টিং হয়, আর তার ভিত্তিতেই কপালে জুটে যেতে পারে এক্সপার্ট ইংলিশ বই। দ্য আপ ট্রেন ইজ লেট, হিয়ার আপ, এখানে আপ শব্দটা কি হবে? দ্য আপ ট্রেন ইজ লেট, এখানে আপ শব্দটা কি হবে? এই আপ মানে হচ্ছে আগমন, মানে যেটা আসতেছে, আগন্ত ট্রেন, তাই না? আর একটা হচ্ছে দ্য ডাউন ট্রেন, দুইটা শব্দ ব্যবহার করতে হয়। মানে যে ট্রেনটা চলে গেছে সেটা হলো দ্য ডাউন ট্রেন, আর যে ট্রেনটা আসতেছে সেটা হলো আপ ট্রেন। মনে থাকবে, আপ ট্রেন এইটার মানে হচ্ছে আসতেছে এরকম, আগমনকৃত, আসিতেছে এরকম ট্রেন। তো এইটা এই ট্রেন নাউনকে মডিফাই করেছে, অতএব এইটা হলো একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। মনে থাকবে সবার। এই যে আর্টিকেল, এই যে নাউন, সো আর্টিকেল আর নাউনের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাডজেক্টিভ। আর্টিকেল আর নাউনের মাঝখানে যে ওয়ার্ড সেটাকে বলি অ্যাডজেক্টিভ। নেক্সট 7 নম্বর প্রশ্ন, আই হ্যাভ এ বোট মেড অফ উড, দ্য আন্ডারলাইন ফ্রেজ। এই আন্ডারলাইন করা ফ্রেজটি কি? সাদাত হোসাইন বলছিলেন 5-এর ডি, এরপরে নার্গিস আপু বলছিলেন 6-এর কিছু একটা। আচ্ছা এবার বলেন 7 কি হবে? 7 নম্বর কি হবে? 7। ইলিয়াস হোসাইন অ্যাডজেক্টিভ বলছেন, মুমিনুল অ্যাডজেক্টিভ। শেয়ার করবেন, যারা শুধু ক্লাস দেখছেন অন্তত মাঝে মধ্যে একটু রিয়াকশন রাখতে হবে, কারণ আপনাদের সর্বোচ্চ পার্টিসিপেশনে আমাদের ক্লাসকে আরও বেগবান করবে ইনশাল্লাহ। আই হ্যাভ এ বোট বলছে আমার একটা নৌকা আছে, মেড অফ উড, যেটা কাঠের দ্বারা তৈরি। এখন বলছে যে এই ফ্রেজটা কোন ধরনের ফ্রেজ? ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ, তাই না? ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ। এখন এই একগুচ্ছ শব্দ হোক আর একটা শব্দ হোক, সেটা যদি অন্য কোনো নাউনকে মডিফাই করে আমরা জানি সেটা হলো অ্যাডজেক্টিভ, তাই না? সো এইটা হচ্ছে এই নাউনকে মডিফাই করছে, বোটের অবস্থাটা নির্ধারণ করতেছে। বোটের পরিস্থিতি কি? বোটটা হচ্ছে কেমন? কাঠের তৈরি।
সো নাউনের অবস্থা বিশ্লেষণ করছে, অতএব ওইটা হলো একটা অ্যাডজেটিভ। সো অ্যাডজেটিভ অবস্থায় আমরা এটাকে কি বলতে পারি? প্রথমত অ্যাডভার্বিয়াল বলা যাবে না, পারফেক্ট পার্টিসিপল বলার সুযোগ নাই। পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস V3 যেগুলো, সেগুলোকে পারফেক্ট পার্টিসিপল বলা হয়। প্রেজেন্ট পার্টিসিপল বলার সুযোগ নাই, কারণ প্রেজেন্ট পার্টিসিপল যেগুলো সেগুলো হচ্ছে ভার প্লাস আইএনজি দিয়ে শুরু হয়। ওকে, তাহলে একটাই অ্যান্সার পাস্ট পার্টিসিপল ফ্রেজ। আর পাস্ট পার্টিসিপল ফ্রেজ না থাকলে এটা আরেকটা নাম থাকতে পারতো, সেটা হলো অ্যাডজেটিভ ফ্রেজ। অ্যাডজেটিভ ফ্রেজ বুঝতে পারছেন কিনা সবাই? বুঝতে পারছেন? এই প্রশ্নটা ফ্রেজ অধ্যায় থেকে দেওয়া হয়েছে, খুব গুরুত্বপূর্ণ। ফ্রেজ আইডেন্টিফিকেশন থেকে দেওয়া হয়েছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। নেক্সট, পরের কোশ্চেনে আসি আমরা। 7-এর পরে 8, ইট ইজ হাই টাইম। সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন আসে এই প্রশ্নটা থেকে। বলতে পারেন এটা কোন অধ্যায় থেকে আসা প্রশ্ন? এটা কোন অধ্যায় থেকে আসা প্রশ্ন? হামিদুর রহমান। এই প্রশ্নটা আসছে হচ্ছে আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অথবা রাইট ফর্ম অফ ভার্ব, দুই অধ্যায়ের মধ্যে অনেকে আলোচনা করে, কিন্তু আমাদের এক্সপার্টে এটা আলোচনা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব অধ্যায়ে। ঠিক আছে, সোয়াইব ইসলাম শাহিন, হ্যাঁ ক্লাস শেয়ার করবেন। মারুফ ফারারি, ও ফারাবি, আচ্ছা। মনিরুজ্জামান বলেন 9-এর 8-এর আনসার কি? 8-এর আনসার হবে হচ্ছে এই যে বি নাম্বার। এখন এইটার একটা রুলস আছে, এখানে আমি কি বিশ্লেষণ করব, বিস্তারিত বিশ্লেষণ করব, এখান থেকে একটা প্রশ্ন কিন্তু থাকে এই রুলস থেকে, এই রুলস থেকে। সো বিস্তারিত বিশ্লেষণ হচ্ছে এই যে ইট ইজ হাই টাইম আছে না, এরপরে একটা সাবজেক্ট আছে। সো মনে রাখবেন ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ প্রপার টাইম, যেভাবেই থাক কথাটা হচ্ছে এরকম। ইট ইজের পরে কয়েকটা শব্দ ইউজ হতে পারে, হাই অথবা প্রপার, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, অথবা ইট ইজ প্রপার টাইম, বা ইট ইজ আর্জেন্ট টাইম, ইট ইজ নেসেসারি টাইম, যেভাবেই থাক। এরপরে একটা যদি সাবজেক্ট থাকে, তারপর আমরা ব্যবহার করব হচ্ছে V2। V2 মানে হচ্ছে পাস্ট টেন্সকে বোঝাচ্ছি, তার মানে পাস্ট টেন্সকে বোঝানো হচ্ছে। তার মানে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ প্রপার টাইম, এইগুলোর পরে যখনই সাবজেক্ট থাকবে তখনই আমরা ব্যবহার করব ভার্বের 2 নম্বর। যদি কোনো ক্রমে এখানে সাবজেক্ট না থাকে, যদি সাবজেক্ট না থাকে তাহলে আমরা ব্যবহার করব ইনফিনিটিভ, মানে 2+V1, 2+V1, এইটুকু মনে থাকবে কথাটা। এইবার আসেন যদি 2 বাদ দিয়ে অন্য প্রিপোজিশন থাকে, অন্য প্রিপোজিশন কি? অন্য প্রিপোজিশন মনে করেন অফ, ইন ইত্যাদি, ফর, এইগুলো, তাহলে আমরা আবার এখানে ব্যবহার করব ভার্ব প্লাস আইএনজি। দেখেন কতগুলো রুলস বের হয়েছে, লিখে নিয়েছেন জিনিসটা? অমলেশ চন্দ্র লিখেন, আপনি যা জানতেন দেখেন তার চেয়ে নতুন কিছু আসলো কিনা। তার মানে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ প্রপার টাইম, এগুলোর পরে সাবজেক্ট থাকলে V2, সাবজেক্ট না থাকলে যেটা ঘটবে 2+V1। এখন 2 না থাকলে অন্যান্য প্রিপোজিশন থাকলে হবে ভার্ব প্লাস আইএনজি। তার মানে এখানে আসলে প্রয়োজনের খাতিরে সবগুলো বিষয় আসতে পারে, প্রয়োজনের খাতিরে সবগুলো বিষয়ই আসতে পারে। ক্লিয়ার? সো আশা করি বুঝতে পারছেন। এখন আমরা চলে যাই এখানকার ব্যাখ্যা বিশ্লেষণগুলো আপনাদের জন্য যা রেখেছিলাম সেইখানে। দেখেন আমি কি লিখে রেখেছিলাম, একটু দেখে নেন, কারণ এইটার অর্থটা আপনাকে বুঝতে হবে একটু। যেমন বলা হচ্ছে যে বাক্যে যদি উপদেশ বোঝায়, প্রয়োগটা কি, এই রুলসের প্রয়োগটা কি, আমরা একটু প্রয়োগের বিশ্লেষণে যাব। বাক্যে যদি উপদেশ বোঝায় তাহলে এটাই উপযুক্ত সময় বা এক্ষুনি সময়, এরকম অর্থ দিবে। এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে এক্ষুনি সময়, এটাই উপযুক্ত সময়, এরকম এরকম বোঝাবে। এক্ষুনি সময় এরকম অর্থ দিতে সেন্টেন্সগুলো কি হয়? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ প্রপার টাইম, যাই থাক সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বসে। ওকে, আরেকটা নিয়ে হচ্ছে একটা উদাহরণ দেখি। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়, উই লেফট দ্য প্লেস, তার মানে এটা বাংলাটা হচ্ছে স্থানটি ত্যাগ করার এটাই উপযুক্ত সময়। আপনি সব শিখলেন কিন্তু এটার অর্থটা শিখলেন না, তাহলে আপনার এই পুরো রিলসটা শেখার কোনো অর্থই থাকলো না। ক্লিয়ার? কারণ আপনি যদি এই অর্থগুলো না জানেন তাহলে আপনার জন্য কিন্তু কখনোই এই রুলসটাকে প্র্যাকটিক্যালি কাজে লাগানো সম্ভব না। আর প্র্যাকটিক্যালি কাজে না লাগালে সেই ইংলিশ আপনার জীবনে কোনোদিনও হেল্পফুল হবে না। তো দেখেন বাংলাটা কি? স্থানটি ত্যাগ করার এটাই উপযুক্ত সময়, তাহলে আমাদের এই স্ট্রাকচারটা কি মিনিং দেয়? এটাই উপযুক্ত সময় বা এক্ষুনি সময়। তার মানে কি? এটা বাংলা হচ্ছে স্থানটি ত্যাগ করার এক্ষুনি উপযুক্ত সময় বা এক্ষুনি সময়। এখন কেউ যদি বলেন যে ভাই এদিকে বললেন ইট ইজ টাইম, এইখানে বললেন লেফট, পাস্ট টেন্স, এরপরেও অর্থটা কি এমনই থাকবে? হ্যাঁ, এরপরেও অর্থটা এমনই থাকবে। এখানে যতই পাস্ট টেন্স মনে করেন এখানকার অর্থটা কিন্তু এটাই থাকবে, সেটা হচ্ছে এই প্রেজেন্টের স্টাইলেই থাকবে। ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এখান থেকে লার্নিং কি শিখলাম? লার্নিংটা হচ্ছে এগুলো বাংলায় উপযুক্ত সময় অর্থ দিবে এবং এগুলোর পরে সাধারণত আমরা সাবজেক্ট থাকলে V2 ব্যবহার করব। ঠিক আছে?
এরপরে আরেকটা ওই রুলসটাই আছে, সাবজেক্ট না থাকলে ইনফিনিটিভ ইউজ করব। ইট ইজ টাইম টু ডু ওয়ার্ক, হ্যাঁ যেটা বলছিলাম, ইট ইজ টাইম টু ডু ওয়ার্ক না থাকলে ইনফিনিটিভ। আচ্ছা, এরপরে যদি আবার টু ব্যতীত অন্য কিছু থাকে, যেমন ইট ইজ টাইম ফর চেঞ্জিং দ্য ব্যাড হ্যাবিট, মানে হচ্ছে চেঞ্জিং হিজ ব্যাড হ্যাবিট, তার মন্দ অভ্যাস ত্যাগ করার এটাই উপযুক্ত সময়, তার মন্দ অভ্যাস ত্যাগ করার এটাই উপযুক্ত সময়। ঠিক আছে। আচ্ছা, ভোকাবুলারি কোনটা ভালো হবে ওয়ার্ডের জন্য একটু বলবেন স্যার? ভোকাবুলারি কোনটা, কি বুঝিনি আপনার কথা, কোনটা? আচ্ছা, তাহলে তিনটা রুলসই কমপ্লিট। ইট ইজ টাইম ফর চেঞ্জিং, এখানে ফর আসছে, এই জন্য এখানে কি ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। ওকে, তাহলে আমরা ইট ইজ টাইম সংক্রান্ত রুলসটা থেকে বেরোলাম, এখান থেকে সুন্দর একটা লার্নিং নিছি। এখন আপনাদের জন্য একটা এখানে বোনাস আনছি, এই বোনাসটা একটু দেখতে হবে। দেখেন, যেহেতু ইচ্ছা হলো শেখা, সেহেতু রিলেটেড করে শিখলে তো দোষ নাই, তাই না? হ্যাঁ, আর যারা শুধু এমসিকিউ করে পাগলা হচ্ছে, তাদের জন্য জীবনে কোনো লার্নিং হবে না। আমরা কিন্তু এমসিকিউ পড়তেছি না, আমরা পড়তেছি কি এমসিকিউ বিশ্লেষণ। আই মিন এটা হচ্ছে হাই ভোল্টেজ, একটা এমসিকিউ থেকে আমরা 20টা 50টা এমসিকিউ সলভ করার যোগ্যতা অর্জন করব। ওকে, এরপর দেখেন এখানে বলছে ইট ইজ নো গুড অথবা নো ইউজ। যদি এই রুলসটা মাথায় রাখতে চান, ইট ইজ নো গুড অথবা ইউজ, এর বাংলা হচ্ছে কোনো কাজ করে লাভ নেই বা ভালো উপকার নেই, এরকম অর্থ দিবে। বাংলাটা কি? কোনো কাজ করে লাভ নেই বা ভালো উপকার নেই, সেক্ষেত্রে ইট ইজ নো গুড অথবা ইট ইজ নো ইউজ, ইট ইজ নো গুড অথবা ইট ইজ নো ইউজ। আচ্ছা, এইগুলোর পরে বসাতে হবে সরাসরি বার প্লাস আইএনজি। ইট ইজ নো গুড অথবা নো ইউজ যেটাই দেন, এগুলোর পরে ব্যবহার করতে হবে বার প্লাস আইএনজি। লিখে ফেলেন দ্রুত, কমেন্টে স্ট্রাকচারটা লিখে নেন, লিখে নেন। কমেন্টে একবার লিখলে এটা 7 বার 10 বার মেমোরাইজ হওয়ার কাজ করবে। শেয়ার করছেন সাদ্দাম হোসাইন, সর্বোচ্চ শেয়ার করেন। কে কয়টা শেয়ার করলেন লিখে দিয়েন। নিজের প্রোফাইলে শেয়ার করেন, ফ্রেন্ডদেরকে শেয়ার করেন। দেখেন ওই যে কমেন্টের পাশেই শেয়ারের লিঙ্ক আছে, অ্যারো চিহ্ন আছে। এরপর দেখেন পরেরটা আছে নো ম্যাটার অথবা নট ম্যাটার, যেটাই আসুক, এখানে দুইটা আসলে, নো ম্যাটার অথবা নট ম্যাটার। সো কোনো বিষয় না বা ব্যাপার না, আমরা অনেক সময় বলি না ব্যাপার না, নো ম্যাটার, কোনো ব্যাপার না, একজন একটা বিপদে পড়ছে, ব্যাপার না, সমস্যা সমাধান দিচ্ছি। এই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করব, এরপরেও ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব, ভার্বের সাথে আইএনজি। তার মানে এটাও এখানে কি নিবে? ভার্ব প্লাস আইএনজি নিবে। এই যে সাবজেক্ট বা রাইট ফর্ম অফ ভার্বের যে রুলসগুলো পড়ালাম, এই রুলসগুলো আপনাকে খুব হেল্প করবে, খুব হেল্প করবে। এবং প্রত্যেকটা রুলস থেকে প্রচুর প্রশ্ন আসে, প্রচুর। আপনার এক্সপার্ট ইংলিশ বই যখন খুলবেন, দেখবেন এখানে এত বেশি এমসিকিউ দেওয়া আছে, আপনি পড়তে পড়তে হয়রান। তাহলে আমরা এখান থেকে আরেকটা জিনিস শিখলাম, ইট ইজ নো গুড অথবা ইট ইজ নো ইউজ, বাংলা হচ্ছে কোনো লাভ নাই, করার দরকার নাই। নো ম্যাটার মানে হচ্ছে এটার বাংলা ছিল এরকম যে কোনো বিষয় না বা ব্যাপার না। উভয়ের ক্ষেত্রেই আমরা দেখলাম হচ্ছে ভার প্লাস আইএনজি বসবে, ভার প্লাস আইএনজি, ভার প্লাস আইএনজি। ওকে, অনেকবার বলছি, আমার মনে হয় আপনাদের ব্রেন পরিষ্কার। নেক্সট, পরের প্রশ্নে চলে যাই। কোশ্চেন নাম্বার 9 বলা হচ্ছে ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল। ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল, কি হবে আনসার? ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল, ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল। ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল বাক্যটির প্যাসিভ কি হবে? প্যাসিভ ভয়েস চাওয়া হয়েছে, তাই না? অমলেশ চন্দ্র রয়, ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল, এখানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইন্টারোগেটিভকে প্যাসিভ করতে বলছে, তাতে সমস্যা কি? এটা তো V1, আমরা জানি V1 মানে প্রেজেন্ট টেন্স, তাই না? সো V1 থাকলে আপনি সেটাকে এম ইজ আর প্লাস V3 খুঁজবেন। কি খুঁজবেন? সিস্টেমটা বলে দেই, অ্যাক্টিভ ভয়েসে যদি V1 থাকে, প্যাসিভে আপনারা খুঁজবেন হচ্ছে কি খুঁজবেন? এম ইজ আর প্লাস V3 খুঁজবেন। একদম সোজা কথা নেন। আচ্ছা, এখন V1 থাকলে এম ইজ আর প্লাস V3 খুঁজবেন, কিন্তু বাক্যটা যদি হয় ইন্টারোগেটিভ, তাহলে প্যাসিভের সময় এই এম ইজ আর আর V3 মাঝখানে অতিরিক্ত কি বসানোর চেষ্টা করবেন? সাবজেক্ট, অতিরিক্ত সাবজেক্ট বসাবেন। তার মানে খুঁজবেন কি? এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস V3। কয় জায়গায় এরকম আছে? এম ইজ অজ হবে না, সাবজেক্ট V3 লাগবে। স্পোকেন এই দুটার মধ্যে V3 আছে, কিন্তু এটা ভুল। আর আনসার হতে পারে এই দুটোর মধ্যে। এখন এই দুটোর মধ্যে পার্থক্য কী রে ভাই? স্পোকেন ওয়েল বাই টু হিম।
এখন বলেন এইখানে পার্থক্য হচ্ছে টু হবে না বাই হবে? টু হবে না বাই হবে? হামিদুর বলছেন 9 এর আনসার হচ্ছে 1 নাম্বার। দুঃখিত, 9 এর 1 নিতে পারছি না। 9 এর আনসার হবে হচ্ছে সি নাম্বার, কারণ এটা হচ্ছে বাই হবে, বাই হিম, ব্যক্তির দ্বারা। সো এখানে বাই হিম, অতএব এটা হবে ব্যক্তি দ্বারা। তো মনে থাকবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হোক আর সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হোক, নো ম্যাটার, কোনো ব্যাপার না, আমরা সেখানে ইউজ করব কি, শুধু দেখব মেইন ভার্বটা কোন রূপে আছে, V1 এ আছে। যদি মেইন ভার্বটা V1 এ থাকে, প্যাসিভে আমরা কি খুঁজবো, এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস V3। এম ইজ আর এর মধ্যে সাবজেক্টের সাথে মিল রেখে যে কোনো একটা বসতে পারে। এখানে যেমন ইংলিশ সাবজেক্ট ছিল, তার সাথে মিল রেখে ইজ বসছে, উত্তর হচ্ছে সি নাম্বার। আর কি বোঝানো লাগবে? ক্লিয়ার কিনা? ক্লিয়ার, বুঝতে পারছি তো? গট ইট? ওকে ওকে, সোয়াইব ইসলাম। নেক্সটে যাচ্ছি। পরের প্রশ্ন 10, কোয়েশ্চেন নাম্বার 10। এইখানে আমরা কিছু লার্নিং শিখবো। আহা, ঠিক আছে। মনিরুজ্জামান আনসার দেখেন না? দেখি রে ভাই, দেখি অমলেশ আনসার দেখি, টেনশন করেন না, আপনারা উত্তর দিচ্ছেন, আমি দেখতে পাই, আমার সামনেই কিন্তু স্ক্রিন, আমি দেখতে পাচ্ছি, কোনো টেনশন নাই। ইজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম? রাইট। দ্য ম্যান ওয়াজ ড্যাশ মার্ডার। এখন দেখেন এই প্রশ্নটা বা এই যে হ্যাং নিয়ে সবসময় পৃথিবীতে মানুষ হ্যাং থাকেন আপনারা ইংলিশে, আজকে এমন একটা ক্লু দেব, এই ক্লুতে আপনার একেবারে জীবনকার মতো এই হ্যাংনেস দূর হয়ে যাবে, আপনি আর হ্যাং হবেন না ইনশাল্লাহ। দ্য ম্যান ওয়াজ ড্যাশ মার্ডার। প্রথম প্রশ্ন হচ্ছে আপনাকে জানতে হবে হ্যাং শব্দের কয়টা ইউজেস আছে। দেখেন আপনাদের জন্য এখানে সুন্দর করে ভাগ করে এনেছি, হ্যাং V1, V2, V3, তাই না? এই যে দুইটা হ্যাং ভালো করে দেখেন, লাগলে স্ক্রিনশট দিয়ে রাখেন। হ্যাং শব্দের দুইটা একই রকম বানান, HANG, দুইটাই হচ্ছে V1। একটা বাংলা ফাঁসি দেওয়া, আর একটা বাংলা হচ্ছে বস্তু ঝুলানো, তাই না? দুইটা জিনিস আছে এখানে, একটা হচ্ছে বাংলা ফাঁসি দেওয়া, আর একটা বাংলা কি, বস্তু ঝুলানো। যেটা ফাঁসি দেওয়া সেইটার ক্ষেত্রে হ্যাংয়ের V2 হয়েছে ED দিয়ে, আবার সেম জিনিস একই বানান, খালি ED যোগ হয়েছে, ভালো করে বুঝবেন কিন্তু। আর যেটা বস্তু ঝোলানো সেটা ED মিডি নাই, এখানে বরং বানানটাই চেঞ্জ হয়ে গেছে। এই যে এ আছে না মাঝখানে, এটা, এই এ চেঞ্জ হয়ে এখানে ইউ হয়ে গেছে, হাং, আর এটা হচ্ছে হাং। এখন আপনি এটা মনে রাখবেন কিভাবে? এই যে মনে রাখার ক্লুটা সেটা আজকে দিব, মনে রাখবেন। আচ্ছা আমার সাথে বলেন, ফাঁসি দিতে কি লাগে ভাই? দড়ি লাগে। ফাঁসি দিতে কি লাগে? দড়ি লাগে, রাইট? আচ্ছা ফাঁসি দিতে যদি দড়ি লাগে, দড়ির সাথে আপনি কথাটা মনে রাখেন, দড়ি সমান সমান ED। দড়ি সমান সমান কি ভাই বলেন? দড়ি সমান সমান কি? ED। তাহলে যখনই আপনি কোনো সেন্টেন্সে দেখবেন ফাঁসি দেওয়া কাজকাম বোঝাচ্ছে, এই যে মার্ডার করছে মানে এটা কি? ফাঁসি দিবে, আর এটা মানুষের জন্য প্রযোজ্য, তখনই আপনি দড়ি নিয়ে আসবেন। কি আনবেন? দড়ি। তার মানে হ্যাং যখন ফাঁসি দেয়, তারপরে কি করে? দড়ি নিয়ে ফাঁসি দেয়, তার মানে কি? হ্যাংড। মনে থাকবে, একটা ক্লু গেল। আচ্ছা এই ক্লুটা না হলে পরের ক্লুতে আসেন। এইটা যে হাং হলো, আচ্ছা বলেন তো, হাংয়ে এইভাবে ছিল ইউ, এ পরিবর্তন হয়ে ইউ হয়েছে। এখন এইটা আপনারা বাড়িতে এরকম একটা হ্যাঙ্গার ইউজ করেন কিনা? হ্যাঙ্গার একটু কষ্ট করে যদি উল্টাই দেই, তাহলে এটা একটা হ্যাঙ্গার না? হ্যাঙ্গার কিনা? তার মানে ইউকে উল্টালে হ্যাঙ্গারের মতো দেখা যায়। তার মানে আপনি মানুষ ছাড়া অন্যান্য যত কিছু ঝুলাবেন সেটা বস্তু হতে পারে। বস্তু বলতে কি বোঝাতে পারি আমরা? সেটা হতে পারে বই, সেটা হতে পারে কাপড় চোপড়, সেটা হতে পারে ছবি, ঘড়ি, হ্যাঁ, যত কিছু আপনি ঝুলাবেন, বস্তু ঝুলাবেন। এই যে ইউ আকৃতির হ্যাঙ্গারকে উল্টো করে ব্যবহার করছেন, তার মানে ইউ আকৃতি, এটা হ্যাঙ্গারকে উল্টো করে ব্যবহার করতেছেন, অতএব এইটা হলো বস্তু ঝুলানো অর্থে হ্যাংয়ের সাথে কি হবে? হাং। মনে থাকবে? এইবার দেখেন আপনার সিস্টেমটা মনে থাকলো কিনা। এখন এইখানে আরেকটা কনফিউশন যেখানে আপনার আসবে, যদি কখনো এই হাংয়ের সাথে ED আসে, তাহলে এটা কি সঠিক না ভুল? ভুল। মনে রাখবেন এই HUNG এটার সাথে কখনোই ED নাই। ED আছে কার সাথে? HANGর সাথে। মনে থাকবে, কখনো HUNGর সাথে ED নাই, UNGর সাথে ED নাই, ED আছে কার সাথে? ANGর সাথে। মানে কোথায় ভুল করবেন সেটাও আমি আপনাদেরকে কমপ্লিটলি বলে দিলাম। বুঝাইতে পারছি? এই হচ্ছে হ্যাংয়ের ব্যবহার। তাহলে ফাইনালি এখানকার লার্নিং কি, আমাদের টিপসটা কি? টিপসটা হচ্ছে হ্যাং যখন ফাঁসি দেওয়া বোঝাবে তখন দড়ি লাগবে, দড়ি সমান সমান ED। তার মানে এই হ্যাংয়ের সাথে নর্মালি শুধু ED যোগ করে দিলে V2 V3 হয়ে যাবে।
হ্যাং দ্বারা যখন অন্যান্য কিছু বস্তু ঝুলানো হবে তখন সেটা হলো হ্যাঙ্গার আকৃতি, হ্যাঙ্গারকে উল্টালে হচ্ছে ইউ এর মতো, অতএব এইখানে হচ্ছে হাং হাং, যেখানে কখনোই ইডি যোগ হয় না, ইডি যোগ হয় না, মনে থাকবে? ওকে, এইবার আসেন আমরা বেশ কিছু উদাহরণ এখান থেকে আপনাদের জন্য রাখি, দেখি উদাহরণগুলো আপনারা বলতে পারেন কিনা। এটা কৌশল ছিল, কৌশল আপনাদেরকে বলে দিয়েছে অলরেডি। এইবার 4টা উদাহরণ রাখছি, 4টা উদাহরণ। কি আপনাদের কি ভালো লাগতেছে আমি যেভাবে বিশ্লেষণ করে জিনিসগুলো দেখাচ্ছি? একটা এমসিকিউ থেকে আপনার একেবারে সব কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে। এই সুবাদে কি আর কয়েকটা শেয়ার হবে? দ্রুত শেয়ার করে দেন। স্ট্রেসটা মূলত স্যার একই জায়গায় হয় আর বস্তু বিভিন্ন জায়গায় টাঙিয়ে রাখা হয়, সেটা আপনি যেভাবে মনে রাখেন। ওকে, এখন আসেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, হি ওয়াজ হ্যাংড অথবা হ্যাংড ফর মার্ডার। এই 4টা সেন্টেন্স দেখি আপনারা আনসার করেন তো, আপনারা আনসার করেন 4টা সেন্টেন্স কি হবে? এই 4টা সেন্টেন্সে দ্রুত আনসার করেন, 4টা সেন্টেন্সে আনসার করেন দ্রুত। বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, হি ওয়াজ, এই হি মানে কি মানুষকে ঝুলাই দিয়েছেন মার্ডারের জন্য। এবার মানুষকে ঝুলাবেন কি দিয়ে? দড়ি দিয়ে, দড়ি দিয়ে ঝুলাবেন। তাহলে এটা কি হ্যাংড নাকি হাংড? এইবার দেখেন, শুধু যদি দড়ি খুঁজেন তাহলে ভুল হবে। কেন? কারণ আমরা বলছি এই যে ইডি যোগ হবে এই যে নর্মাল ওয়ার্ডের সাথে, এইচ এ এন জির সাথে, ইউ থাকলে সেটার সাথে ইডি হবে না, এটা কোনো ফর্মই হয় নাই, এটা ভুল। ঠিক আছে? 2 নাম্বার বলছে পাস্ট পার্টিসিপল অফ হ্যাং। হ্যাং শব্দের পাস্ট পার্টিসিপল কোনটা? মানে হ্যাং এর 3টা রূপ, V1 V2 V3। তাহলে পাস্ট পার্টিসিপল মানে V3। হ্যাংয়ের V3 কোনটা? আমরা তো জানি হ্যাংয়ের V3 হয় 2টা, হ্যাংয়ের V3 2টা হয়, একটা হচ্ছে সরাসরি ইডি আর একটা হচ্ছে শুধু ইউএনজি হাং, ইউএনজি হাং, এই 2টা মনে থাকবে। হ্যাংয়ের পাস্ট পার্টিসিপল কিন্তু 2টা, এখানে আনসার 2টা, হ্যাংড অথবা হাং, 2টাই হতে পারে, মনে থাকবে নাকি? আচ্ছা, এরপর দেখেন 3 নাম্বারটা, দ্য পিকচার ওয়াজ। এবার আর মানুষ ঝুলাই নাই, এবার কি ঝুলাইছে? পিকচার। তো পিকচার ঝুলানো তার ফাঁসি দেওয়া এক জিনিস না, পিকচার নর্মালি ঝুলাইছে, ঝুলাইছে মানে হ্যাঙ্গার উল্টাই দিবেন, হ্যাঙ্গার উল্টে দিলে কি হয়ে যাবে? ইউ হয়ে যাবে। সো হ্যাঙ্গার উল্টে দেন, হ্যাঙ্গার উল্টে দিলে এই যে হাং, ওয়াজ হাং। কেন? কারণ ওয়াজের পরে প্যাসিভ মুডে হাং, ছবি তো আর নিজে নিজে ঝুলবে না, তাকে ঝোলানো হবে, দ্যাটস ওয়াই এখানে হাং। 4 নাম্বার বলছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, নিচের কোনটা সঠিক? দ্য বস ওয়ান্টস টু নোটিস, এই যে ওয়ান্টস দ্য নোটিস, নোটিসটিকে টু বি এর পরে V3 লাগবে, নোটিস ঝুলাবে। সো নোটিস ঝুলানো মানে কি? সেটা কি হ্যাং নাকি হাং? হাং হবে, হাং। মনে আছে বিষয়টা? টু বি হাং। কেন টু বি হাং? কেন? টু বি এর পরে আমরা জানি ভার্বের 3 নম্বর রূপ হয় টু বি, টু বি, টু বি এর পরে ভার্বের 3 নম্বর, দ্যাটস ওয়াই এখানে আমরা হাং শব্দটা ব্যবহার করি, আর হাং হচ্ছে ভার্বের 3 নম্বর। এইবার দেখেন, এই যে 4টা প্রশ্ন দিয়ে আপনার কনফিউশনটা ক্লিয়ার করলাম। জীবনে আর কোনোদিন হ্যাং নিয়ে কোনো সমস্যা হবে না, শুধু এই আলিম স্যারকে মনে করবেন আর এক্সপার্ট ইংলিশ বইটা মাঝে মধ্যে দেখবেন। দেখেন আপনার ইংলিশ একেবারে বিষ থেকে মধুতে পরিণত হবে। ইংলিশ পানি এই কথা যারা বলে তারা আসলে আগে বুঝেই না ইংলিশ কাদের জন্য বিষ, যারা না বুঝে তাদের জন্য বিষ, আর এটা বুঝাইতে পারলে মধু হবে। পানি তো পানসে, পানির চেয়ে আরও ভালো মজা লাগবে। নেক্সট, তাহলে আমার এটা শেষ হলো, হ্যাং নিয়ে আর কোনো কথা নয়। চলে আসেন পরের কোশ্চেনে। পরের কোশ্চেন 11 নম্বর। 11 নম্বর বলছে বশির গেটস ওয়েল উইথ হিজ কলিগস। উইথ হিজ কলিগস, এখানে কোনটা আনসার হবে? 4টা ভুল হয়েছে আমার, আহা অমলেশ, 4টাই ভুল হয়েছে। তার মানে আপনি ক্লুটা ভালো করে দেখেন নাই, আগের লাইনে যে ক্লু দিয়েছিলাম সেটা ভালো করে দেখতে হইতো। কোনো সমস্যা নেই, ভুল করে যে শেখা সেটা কিন্তু স্থায়ী হয়, স্থায়ী হয়। দ্রুত আপনারা একটু আরেকবার একটু শেয়ার করে নেবেন, ক্লাসটা শেয়ার করে নেবেন। 11 আপনার পার্সোনাল প্রোফাইলে অন্তত শেয়ার করে রাখেন, যাতে করে আপনি ভবিষ্যতে এটা আবার দেখতে পারেন। পার্সোনাল প্রোফাইলে শেয়ার করেন, পাবলিক শেয়ার করেন, মানুষ দেখুক, সমস্যা কি? আপনাকে তো আর দেখছে না যে আপনার শরম লাগবে, আমাকে দেখছে। হ্যাঁ, পড়াতে আমার ক্লাস পরে যখন আমি দেখি আমার আবার একটু হেজিটেট লাগে যে কী পড়িয়েছি, আসলে কি বুঝাইতে পারছিলাম, এরকম মনে হয়। দেখেন বশির গেটস, বশিরের পরে গেটস, এই গেট গ্রুপ ভার্বের সাথে কোনটা হবে আনসার সেটা খেয়াল করতে হবে। গেটের সাথে অন, গেট অন ওয়েল। গেট অন কথাটার মানে হচ্ছে অংশগ্রহণ করা। গেট অন মানে কি বলেন? অংশগ্রহণ করা। বশির গেটস অন, অংশগ্রহণ করেছিল ভালোভাবে উইথ হিজ কলিগস, তার কলিগদের সাথে। এখানে গেটের সাথে বাকিগুলোর আসলে এরকম অর্থ নাই, ফরের সাথে অ্যাট নাই, ফর অ্যাট আপন এগুলোর কোনো অর্থ নাই।
এক্সট্রা গেট আপ মানে একটা অর্থ আছে, গেট আপ মানে আমরা জানি ঘুম থেকে ওঠা। আর গেট ইন উইথ মানে হচ্ছে মিশুক প্রকৃতির, গেট ইন উইথ মানে হচ্ছে মিশুক প্রকৃতির হওয়া, একসাথে গেট ইন উইথ তিনটা। সো এখান থেকে জাস্ট আমরা একটা শিখলেই হচ্ছে গেট অন কথাটার মানে হলো, গেট অন মানে হচ্ছে অংশগ্রহণ করা বা কখনো কখনো যানবাহনে ওঠা, দুইটা অর্থেই ব্যবহার হতে পারে। যানবাহনে ওঠা দুইটা অর্থেই ব্যবহার হতে পারে। 13 নম্বর প্রশ্ন। হ্যাঁ, এখন কিন্তু আমরা একটু দ্রুত আগাতে পারবো, আমরা অনেকগুলো ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়ছি, আমরা কিন্তু 1 ঘন্টার মধ্যেই ক্লাসটা শেষ করব। হোয়াট ইজ দ্য মিনিং অফ সফট সোপ? সফট সোপ মানে কি ভাই? সফট মানে নরম, আর সোপ মানে সাবান, নরম সাবান, এইটা আবার কি? তাড়াতাড়ি বলেন। সফট সোপ, সফট সোপ কি এটা বলেন? সফট সোপ এটার বাংলা কি হবে? সফট সোপ এটা বাংলা হচ্ছে ফ্ল্যাটারি ফর সেলফ মোটিভস, মানে হচ্ছে নিজের জন্য অন্যকে কি করা? তোষামত করা, মানে হচ্ছে অন্যকে অযথা অপ্রয়োজনীয় বাড়াবাড়ি, ঠিক আছে, তেল মারা, এটার নামই হলো সফট সোপ, নরম সাবান দিয়ে। ভালো। এরপর আসেন 14 নাম্বার হচ্ছে কনসাস এবং কেয়ারলেস। কনসাস এবং কেয়ারলেস, কনসাস মানে কি? খুবই ভালো। কনসাস মানে হচ্ছে সচেতন, আর কেয়ারলেস মানে কি? যত্নহীন বা সচেতন নয় এমনটা বোঝায়। ওকে, তার মানে এই অ্যানালজিটা হচ্ছে এইখানে বোঝাতে এন্টি শব্দ, কনসাস কেয়ারলেস, এন্টি বিপরীত শব্দ। সো এরকম বিপরীত কোথায় আছে? এই যে কেয়ারফুল ইনডিফারেন্স, কেয়ারফুল যত্নবান, আর ইনডিফারেন্স মানে হলো উদাসীন। কেয়ারফুল হচ্ছে যত্নবান, আর ইনডিফারেন্স মানে হলো উদাসীন, বিপরীত সেন্স। তাহলে আনসারটা হচ্ছে এ নাম্বার। নেক্সটের কোশ্চেনে যাব আমরা। পরের কোশ্চেন, দ্য লাইট হ্যাভ বিন ব্লোন ড্যাশ বাই দ্য স্ট্রং উইন্ড, কি হবে আনসার? দ্য লাইট হ্যাভ বিন ব্লোন ড্যাশ বাই দ্য স্ট্রং উইন্ড, স্ট্রং উইন্ড, দ্রুত বলতে হবে। 15। এই যে ব্ল ভার্ব, আমরা নিঃসন্দেহে একদিন কিন্তু গ্রুপ ভার্ব আলোচনা করছিলাম, ব্লো, তাই না? ব্লো দিয়ে, সেই ব্লো দিয়ে গ্রুপ ভার্বগুলো কিভাবে মনে রাখবেন সেই ট্রিক্সগুলো কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম। আজকে ওই ট্রিক্স থেকে একটা প্রশ্ন এখানে কমন পড়ে গেল। দেখেন, ব্লো, ব্লোয়ের সাথে বাই দ্য স্ট্রং উইন্ড, শক্তিশালী একটা বাতাস দিয়ে আপনার লাইটটা নিভে গেছে। সো লাইট নিভে যাওয়া, এই অর্থে কি হবে মনে পড়ে সবার? ব্লোয়ের সাথে কি দেব? ব্লো আউট, কথাটার মানে হচ্ছে বাতি নিভে যাওয়া বা লাইট নিভে যাওয়া। আনসার হবে হচ্ছে এই আউট। সো ব্লো দিয়ে আরও যেগুলো আছে সেগুলোকে আপনারা পড়বেন নাকি বলেন? ব্লো দিয়ে আরও যতগুলো গ্রুপ ভার্ব আছে আপনাদেরকে একটু পড়াবো। এই যে ব্লো আপ, ব্লো আউট, ব্লো আপ, ব্লো অ্যাওয়ে, ব্লো ডাউন, ব্লো ওভার। ব্লো ওভার মানে হচ্ছে কোনো এলাকার মধ্যে দিয়ে বাতাস বয়ে যাওয়া। ব্লো ডাউন মানে কোনো কিছু ভূমিসাৎ হয়ে যাওয়া। ব্লো অ্যাওয়ে মানে হচ্ছে বাতাসে কোনো কিছু অনেক দূর উড়িয়ে নিয়ে যাওয়া। ব্লো আউট বাতি নিভে যাওয়া। ব্লো অফ নির্গত হওয়া। আরেকটা হচ্ছে ব্লো আপ। ব্লো আপ, ব্লো আপ মানে হচ্ছে ডিস্ট্রয়, বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে দেওয়া। এবার একটু পড়ে নেন আপনারা, স্ক্রিনশট মেরে নেন। ব্লো দিয়ে যদি আসে তাহলে এইগুলোর মধ্যেই আসবে। হাসনা হেনা, ব্লোয়ের মধ্যে যদি আসে তাহলে এগুলোর মধ্যে আসবে। ব্লোয়ের সাথে যদি অফ দেই, বাংলা দাঁড়াবে হচ্ছে ইমিট, কোনো কিছু নির্গমন করা, তার মানে হচ্ছে গ্যাস, ধোঁয়া, ধূলিকণা ইঞ্জিন থেকে নির্গমন হচ্ছে, এগুলোকে বলবো হচ্ছে ব্লো আপ। ব্লো আউট মানে হচ্ছে এক্সটিংগুইশ, বাতি নিভানো। ব্লো আপ ডিস্ট্রয় বাই এক্সপ্লোশন মানে বিস্ফোরণের সাহায্যে কোনো কিছু উড়িয়ে দেওয়া। ব্লো আপ, ব্লো অ্যাওয়ে কথাটার মানে হচ্ছে রিমুভ, কোনো কিছু উড়িয়ে নিয়ে যাওয়া। ব্লো ডাউন মানে হচ্ছে ভবিষ্যৎ করা। ব্লো ওভার মানে কোনো কিছু বয়ে নিয়ে যাওয়া। এই হচ্ছে ব্লো এর সাথে সবগুলোর আনসার, মনে থাকবে। আমরা মোট 6টা দিলাম এখানে ব্লো। এইগুলো নিয়ে আমরা টিপস দিয়ে গতদিন কথা বলছিলাম এইভাবে, যে অ্যাওয়ে কথাটার মানে হচ্ছে অনেক দূরে। তার মানে কি? আপনি ব্লো মানে বাতাস প্রবাহিত হওয়া, এই ব্লোর মাধ্যমে কোনো কিছুকে অনেক দূরে উড়িয়ে নিয়ে যাবে, রিমুভ করা, এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়া, এটা হচ্ছে ব্লোয়ের সাথে আমরা অ্যাওয়ে ব্যবহার করি। আপ ডিস্ট্রয়, আপ মানে কোনো কিছুকে একেবারে উল্টে ফেলা বা একেবারে ধ্বংসের মতো করা, বিস্ফোরণের সাথে উড়িয়ে দেওয়া। আর ব্লো আউট তো বাতি নিভানো, এটা দেখলামই। নেক্সট আউট, টি বাতি, বাতি এটার সাথে মনে রাখতে পারেন। পরের প্রশ্ন 16 নাম্বার, প্রায় শেষ দিকে চলে আসছে আমরা। 16, হুইচ ডু ইউ থিঙ্ক ইজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ প্রভিসো? প্রভিসো একটা ভোকাবুলারি প্রশ্ন পেয়ে গেলাম। প্রভিসো শব্দের মিনিং কি? প্রভিসো, প্রভিসো শব্দের মানে কি? প্রভিসো কে পারবেন? প্রভিসো
স্যাংশন, ডিরেক্টিভ, সাবস্টিটিউট, স্টিপুলেশন, স্টিপুলেশন। প্রভিসো মানে হলো স্টিপুলেশন, স্টিপুলেশন। এখন স্টিপুলেশন মানে আবার কি? দারুণ কথাবার্তা। প্রভিসো যদি স্টিপুলেশন হয়, স্টিপুলেশন মানে কি দেখেন, কোনো কিছু করার শর্ত, কোনো কিছু করার শর্ত বা বৈশিষ্ট্য বা রিকোয়ারমেন্টকে বলা হচ্ছে প্রভিসো, প্রভিসো বা স্টিপুলেশন। আর বাকিগুলোর অর্থ যেমন স্যাংশন, এটা হলো ভার্বাল নাউন বা অনুমোদন দেওয়া, সাবস্টিটিউট বিকল্প, ডিরেক্টিভ নির্দেশনা। এইখানে আর বলার কিছু নাই, মুখস্থ প্রশ্ন, হালকা পাতলা মুখস্থ করে নেবেন। নেক্সট 17, কোন বানানটি শুদ্ধ? ওকে, একটা স্পেলিং কোশ্চেন পেয়ে গেলাম। কোন বানানটি শুদ্ধ? কোনটা শুদ্ধ বলেন তো? এগুলোর বাংলা হচ্ছে বিজয়। আচ্ছা ঠিক আছে, বিজয়। এখন এই বিজয়টা যে করবেন কোন দিকে? কনকুয়েরর, কনকুয়েরর, কনকুয়ারার, কনকুয়েরর কি হবে? আনসার হবে কনকুয়েরর। শব্দের শেষে মূলত আপনি শুধু এইটুক মনে রাখেন, শব্দের শেষে আছে আর, কনকুয়েরর। আচ্ছা, আর দিয়ে কয়টা আছে? বাকি এই দুইটার মধ্যেই আপনার ব্রেন ঘুরলেই কাজ করে যাবে আসলে কোনটা হবে আনসার। কন ঠিক আছে, আর কুয়া না কুয়ে? আনসার হবে 1। 17 আনসার হবে 1 নম্বর। কনকুয়েরর, আমরা এটাকে বলি কনকুয়ার, কনকুয়ার বলি, তাই না? সো কনকুয়েরর, এই পর্যন্ত আমরা জানি। আর এইখানে ওয়ার যোগ করে এটা ব্যক্তিকে রূপান্তর করা হয়েছে, মানে যে ব্যক্তি বিজয় অর্জন করেছে সেটাকে বলা হচ্ছে। ঠিক আছে, কনকুইরর। হ্যাঁ, মনিরুজ্জামান আপনার মতো করে একটা বানাইছেন, ধন্যবাদ। 18 নম্বর, লোভে পাপ, পাপে মরণ। লোভে বেলে পাপ, আর পাপে নাকি মরণ। কথা সত্য, লোভে পাপ, পাপে মরণ, মৃত্যু। এর ইংরেজি কি হবে? এর ইংরেজি কি হবে? লোভে পাপ, পাপে মৃত্যু। আচ্ছা, এখানে একটু বানান ভুল আছে নাকি? গ্রিন তো না, এটা তো গ্রিড হবে না? গ্রিড মানে লোভ, গ্রিড মানে লোভ। গ্রিড লিডস টু সিন অ্যান্ড টু ডেট। গ্রিড লিডেড, লিডেড, লিডিং, লিডস। কোনটা আনসার হবে? মনে রাখবেন, যত জায়গায় প্রবাদ পাবেন আপনারা দেখবেন, একটা সংক্ষিপ্ত কথা বলে দিই, সকল প্রবাদগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সে থাকে। সকল প্রবাদগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সে থাকে, সকল প্রবাদগুলো প্রেজেন্ট টেন্সে থাকে। সো আপনি সব জায়গাতেই এই গ্রিডস এইটার সাথে প্রেজেন্ট টেন্স ইউজ করবেন। তার মানে এটাও হবে না, এটাও হবে না। হয় লিডস, লিডস এই প্রেজেন্ট টেন্স হবে। লিডস টু সিন, লিডস টু সিন অ্যান্ড ডেট, অ্যান্ড টু ডেট। কোনটা হবে আনসার? আসলে উত্তর হবে 1 নম্বর। কেন? গ্রিড লিডস টু সিন অ্যান্ড টু ডেথ, এই যে টু সিন টু ডেথ মানে অ্যান্ডের পরে আবার এইটা কিন্তু উজ্জ আছে, অ্যান্ড লিডস মানে কি? অ্যান্ড সিন লিডস মানে পাপ আবার কিসের দিকে নির্ধারিত করে? ডেটের দিকে। এইটা হচ্ছে এখানে আপনার হচ্ছে উজ্জ আছে, সিন লিডস টু ডেট। এখানে উজ্জ আছে হলো সিন, সিন না থেকে ওখানে দরকার ছিল ইট আর হলো লিডস। যেহেতু একই ধরনের ভার্ব, এই জন্য অ্যান্ডের পরে ওই সেম ভার্বটাকে ব্যবহার করা হয় না। সো আমরা প্রবাদের বিশ্লেষণ নিয়ে সামনে একটা সিরিজ আনবো, প্রত্যেকটা প্রবাদকে বিশ্লেষণ করবো ইনশাল্লাহ। আজকে এইটা এই পর্যন্তই। ক্লিয়ার? সবাই বুঝছেন তো? আনসার হচ্ছে 1। নেক্সট এইটা 19 নাম্বার। 19 নাম্বার বলছে স্টুডেন্ট শুড বি অ্যাটেন্টিভ। এটা তো একদম সহজ। অ্যাটেন্টিভের সাথে কোন প্রিপোজিশন হয়? টু। অ্যাটেন্টিভের সাথে কোন প্রিপোজিশন হয়? টু। অ্যাটেন্টিভের সাথে টু হয়। নেক্সট, তো এটার আনসার হচ্ছে 3 নাম্বার আনসার। নেক্সট আসেন পরের কোশ্চেন। আজকের আলোচনার সর্বশেষ প্রশ্ন 20 নাম্বার, এবং 20-এর পরে থাকবে একটা কুইজ। 20 নাম্বার বলছে which can be used as noun and a verb। আহা, এই যে একটা রুলস, এখান থেকে অনেকগুলো এক্সাম্পল আপনাদের জন্য রাখছি, যদি দেখতে চান দেখাবো, আর নাহলে দেখাবো না। মোমিনুল, নার্গিস, which can be used as a noun and verb। এখানে কোনটা নাউন এবং ভার্ব দুইটা হিসাবে কাজ করবে? নাউন অ্যান্ড ভার্ব হিসাবে কাজ করবে কোনটা? তার মানে একই শব্দ, নিজেই নাউন নিজেই ভার্ব। নিঃসন্দেহে বুঝতেছেন, আপনারা বলবেন হচ্ছে বুক। বুক মানে হলো বই, আরেকটা বুক মানে হলো কোনো কিছুকে বুকিং করা। বুক মানে বই, আরেকটা হচ্ছে কোনো কিছুকে বুকিং করা। বুক মানে বই, আরেকটা হচ্ছে কোনো কিছুকে বুকিং করা। ওকে,
দেখেন তাহলে 20 নম্বরে বুক মানে বই, আবার বুক মানে কি কোনো কিছুকে বুকিং করা, তাই না? ওকে, বুক মানে বই, আবার বুক মানে হচ্ছে কোনো কিছুকে বুকিং করা। আচ্ছা এখন দেখেন এরকম আরো অনেক উদাহরণ আছে যেগুলো আমরা দেখব যে একই শব্দ দুই রকম কাজ করে। আমি কি উদাহরণের ইয়েটা দেবো আপনাদেরকে, লিস্টটা দিব বলেন? তাহলে লিস্টটা একটু দেখাই না, অনেকগুলো লিস্ট আছে। যেমন এই যে দেখেন, দ্রুত শুধু পড়ে যাবেন, একবার শুধু দ্রুত পড়ে যাবেন, এখানে মুখস্থ করা লাগবে না, জাস্ট একবার দেখে যান। এগুলো আপনাদের জন্য এক্সপার্ট বইতেও আছে, যারা বই জিততেছেন তারা তো পাবেনই, আর কিনে পড়লে তো পড়বেনই, কোনো সমস্যা নেই। আর্ম মানে অস্ত্র, একইভাবে আর্ম মানে কি কোনো কিছু সজ্জিত করা, আর্ম মানে অস্ত্র, আবার আর্ম মানে হচ্ছে কোনো কিছু সজ্জিত করা। এরপর দেখেন তারপর হচ্ছে ব্যাগ মানে থলে, আবার ব্যাগ মানে কি পশু শিকার করা। বুক মানে বই, বুক মানে সংরক্ষণ করা। ব্রাশ মানে ঝাড়ু, ব্রাশ মানে ঝাড়ু দেওয়া। কেজ মানে খাঁচা, কেজ মানে খাঁচা বিন্দি করা। কোর্ট মানে আদালত, নাউন, কোর্ট মানে প্রণয় কামনা করা। ভার্ব, ড্যান্স মানে নৃত্য, নাউন, নৃত্য করা ভার্ব। ডগ মানে কুত্তা, নাউন, অনুগ্রহণ করা, এটা হলো ভার্ব। ড্রিম মানে স্বপ্ন, আবার ড্রিম মানে স্বপ্ন দেখা, একই শব্দ, স্বপ্ন বোঝাতে নাউন, স্বপ্ন দেখা, এটা হলো ভার্ব। কি বুঝতেছেন? একই শব্দের নানান অর্থ। এরকম আরেকটা লিস্ট দেখেন, আই মানে চোখ, আবার আই মানে লক্ষ্য করা, এটা একটু স্টার্ট দিবেন, যেগুলো দরকার স্টার্ট দিয়ে আপনারা। হ্যাঁ, ফাদার মানে পিতা, ফাদার মানে কর্তৃত্ব করা, একই শব্দ, নিজেই নাউন নিজেই ভার্ব। ফল্ট লাগবে না, মাইন্ড মন লাগানো, এরপর লাগবে পেন, লাগবে পেন মানে কলম, পেন মানে লেখা, দুইটাই হতে পারে, ঠিক আছে। সেকেন্ড এটা লাগবে, সেকেন্ড মানে সমর্থন, আবার সেকেন্ড মানে সমর্থন করা, আর এটা হলো সেকেন্ড, সেকেন্ড সময় বোঝাতে, আরেকটা হলো সমর্থন করা, দুইটাই হতে পারে। স্টাডি অধ্যয়ন করা, স্টাডি মানে পড়া অথবা অধ্যয়ন। টেলিফোন লাগবে, টেলিফোন মানে টেলিফোন অথবা টেলিফোন করা, দুইটাই কিন্তু আনসার হতে পারে। ওকে, এরপর আসেন আরও একটা লিস্ট দেখাই আপনাদের, অনেকগুলো লিস্ট আছে এখানে। হচ্ছে দেখেন ওয়াটার মানে পানি, ওয়াটার মানে পানি দেওয়া, খুব গুরুত্বপূর্ণ লিস্ট, একবার করে বলে যাচ্ছি শুধু। এরপর টাইম পড়বেন, টাইম মানে সময়, টাইম মানে সময় মিলানো। এরপরে ফিশ পড়বেন, ফিশ মানে মাছ, ফিশ মানে মাছ ধরা, দুইটাই হতে পারে, ঠিক আছে। এরপর দেখেন হামার মানে হাতুড়ি, হামার মানে হাতুড়ি দিয়ে আঘাত করা, দুইটাই হতে পারে। আমি খুব গুরুত্বপূর্ণগুলো আপনাদেরকে শুধু দাগাই দিচ্ছি, গুরুত্বপূর্ণগুলো। এরপর দেখেন হ্যান্ড মানে হাত, হ্যান্ড মানে হস্তান্তর করা, এটা হতে পারে। তারপরে আয়রন মানে লোহা, আয়রন মানে ইস্ত্রি করা। লেকচার মানে বক্তৃতা, লেকচার মানে বক্তৃতা দেওয়া। ম্যান মানে মানুষ, ম্যান মানে পরিচালনা করা। ম্যাসাক্কার মানে হত্যাযোগ্য, ম্যাসাক্কার মানে নির্বিচারে হত্যাযোগ্য করা, দুইটাই হতে পারে। ক্লিয়ার? আমরা অনেকগুলো দেখলাম। এই হচ্ছে আপনার হচ্ছে একই শব্দ যেগুলো দুই রকমই পার্টস অফ স্পিচ হিসাবে কাজ করে। এখন আসেন আমরা আপনাদের সাথে আজকের আলোচনার শেষ প্রশ্নে যাই। শেষ প্রশ্ন হচ্ছে 21 নাম্বার, এইটা হচ্ছে বোনাস কোশ্চেন। এই বোনাস কোশ্চেনের উত্তরটা আমি দেই না, এই উত্তরটা দেব হচ্ছে আপনাদেরকে নেক্সট মডেলে। ওকে, বলেন কে কোনটা কি উত্তর হবে। এই 37 38 দুই বিসিএস আসছে, এটা বলছে এখানে নিচের কোনটা সিঙ্গুলার ফর্ম। সো বোনাস কোশ্চেনের উত্তরটা আপনারা করে দিবেন, উত্তর পাবেন নেক্সট ক্লাসে। এটা কুইজ কোশ্চেন, আনসার দিব আমি নেক্সট ক্লাসে, আপনারা আজকে কমেন্ট করেন। আনসার নেক্সট ক্লাসে, অর্থাৎ মডেল 14-এ পাবেন, 14তম মডেলে পাবেন, ঠিক আছে। এই ছিল আজকের পুরো ক্লাস, হাই ভোল্টেজ মডেল 13, 13তম মডেলে যা কিছু শিখলেন যদি কাজে লাগাতে পারবেন, আমি 100% নিশ্চিত আপনি যে কোনো পরীক্ষায় এখান থেকে একটা কোশ্চেন পেয়ে যাবেন। আপনাদের যদি ভালো লাগে নিঃসন্দেহে এই ক্লাসগুলো প্রতিনিয়ত দেখেন এবং অন্যদেরকে শেয়ার করেন, ঠিক আছে। আর সংগ্রহ করবেন এই এক্সপার্ট ইংলিশ বইটি, যেখান থেকে আমি প্রশ্নগুলো সংগ্রহ করে নিয়েছি, ঠিক আছে। ধন্যবাদ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।